আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় পার্টনারশিপ বিজনেস অংশীদারি ব্যবসায়ের নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কনসার্ন দ্যাট যে আমরা রিসেন্টলি অংশীদারি ব্যবসায়ের উপরে 3টা ক্লাস করে ফেলেছি। আমরা প্রথম ক্লাসে করেছিলাম অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টনের হিসাব ছক কিভাবে কাটবো। দ্বিতীয় ক্লাসে আমরা মূলধন হিসাব কিভাবে ছক কাটবো এবং এটা কিভাবে করব সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং তৃতীয় ক্লাসে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান এবং মূলধন হিসাবের উপরে। তো আজকে আমাদের অংশীদারি ব্যবসায়ের 4 নাম্বার লেকচার। তো এই 4 নাম্বার লেকচারে আমরা যে বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি সেটা হলো লাভ লোকসান আবন্টন হিসাবে কোন কোন বিষয় আসে, কোন কোন বিষয় আসে না, এবং অংশীদারদের মূলধন হিসাবে কোন কোন আইটেম যায়, কোন কোন আইটেম যায় না। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ক্লাসটা সাজাইছি। তো আমি আশা করব যারা আমার সাথে আজকে ক্লাসে জয়েন করেছো তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং দয়া করে তোমাদের মাইকটা আনমিউট করে রাখবে। আমি শুধুমাত্র যাকে বলবো সেই শুধুমাত্র মাইকটা মিউট করে তোমাদের কোনো কোশ্চেন যদি আমি জিজ্ঞেস করি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো আমি এখান থেকে একজন শিক্ষার্থী বন্ধুকে বলবো যে দেখতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ারলি বলো। তোফা যদি থেকে থাকো, তোফা একটু আমার কথায় সাড়া দাও। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোফা তুমি যতদূর সম্ভব নয়েজ রিডিউস করে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবা ইনশাল্লাহ, এবং আমি সবাইকে সুযোগ দেবো ধীরে ধীরে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন কোন বিষয় অংশীদার ব্যবসায় আসে এবং কোন কোন বিষয় অংশীদার ব্যবসায় তোমার আসে না, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে কোন কোন বিষয়ে যায় এবং মূলধন হিসাবে কোন কোন বিষয়ে যায়, এবং কোন কোন আইটেম আছে যেগুলো মূলধন হিসেবে যায় লাভ লোকসান আবন্টনে যায় না, আবার কোনগুলো লাভ লোকসান আবন্টনে যায় মূলধনে যায় না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেটার জন্য আমি যে কাজটা করব, প্রথমেই আমি একটা লাভ লোকসান আবন্টন হিসাব এবং একটা মূলধন হিসাবের ছক কাটবো এবং পরে আমি দেখাবো যে কোনটা আসে কোনটা আসে না। তো আমি লাভ লোকসান আবন্টন হিসাবের একটা ছক কাটি। তো আশা করি তোমরা ছকটা দেখতে পাচ্ছ। তোফা বলো তো, এখন আমি যে ছকটা কাটছি এই ছকটার নাম কি? স্যার, লাভ লোকসান আবন্টন ছক। অ্যাবসলিউটলি রাইট। বর্তমানে আমি যে ছকটা কাটছি শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব। এটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, আর একটা আমরা নেব অংশীদারদের মূলধন হিসাব। আমরা অংশীদারদের একটা মূলধন হিসাব কাটতেছি। তারিখ, বিবরণ। আমরা ধরে নেই আমাদের অংশীদার আছে 3 জন, XYZ, জাস্ট আর কি ধরে নিলাম। তারিখ, বিবরণ XYZ, জাস্ট ধরে নিলাম আমি। এটা হলো অংশীদারদের মূলধন হিসাব। জাস্ট ধরে নিলাম আমরা, ঠিক আছে। এবং 3 জন অংশীদার আমরা নেই, ধরো ক, খ, গ, জাস্ট আমরা ধরে নিলাম।
খ গ জাস্ট ধরে নিলাম আমরা তিনজন অংশীদার। আচ্ছা, তাহলে আমরা একটা লাভ লোকসান আবন্টন হিসাব নিয়েছি, আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। এখন আমরা দেখব যে কোন কোন আইটেম লাভ লোকসান আবন্টন হিসাবে যায় এবং যায় না, এবং কোন কোন আইটেম অংশীদারদের মূলধন হিসাবে যায় এবং যায় না। এবং কিছু কিছু আইটেম আছে দেখবা যেগুলো লাভ লোকসানে যায় ঠিকই, বাট মূলধন হিসাবে যায় না। আবার কোন কোন আইটেম আছে যেগুলো মূলধন হিসাবে যায় বাট লাভ লোকসানে যায় না। এটা বিভিন্ন প্রেক্ষিত আছে, সেগুলোই আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আমি এখন একটু আমি বলবো আমাদের স্টুডেন্ট জেবা ফারিহা, তুমি মাইকটা আনমিউট করো। জি স্যার। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা উত্তোলন নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম টপিক হলো উত্তোলন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, শুরু করো জেবা। স্যার পড়বো? হ্যাঁ, শুরু করো। নগদ উত্তোলন করলে মূলধন হিসাব বা চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। আচ্ছা, এখানে কি পণ্য বলছে? উত্তোলন তুমি ধীরে ধীরে বলো। এখানে বলছে নগদ উত্তোলন করলে সেটা মূলধন হিসাব বা চলতি হিসাবে ডেবিট দিকে যাবে। অর্থাৎ প্রশ্নে যদি নগদ উত্তোলন থাকে, নগদ উত্তোলন অংশীদাররা উত্তোলন করেছে এরকম যদি কোনো কথা থাকে, সেটা চলতি হিসাব বা মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে, অর্থাৎ এই ঘরে যাবে। যদি কোনো উত্তোলন থেকে থাকে, অংশীদাররা যদি নগদ উত্তোলন করে, শিক্ষার্থীদের আমি আবারও বলতেছি, কোনো অংশীদার যদি নগদ উত্তোলন করে সেটা লেখাটা বলো, সেটা এই অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে। এটা হলো ডেবিট পাশ, এটা হলো ডেবিট পাশ, আর এই পাশটা হলো ক্রেডিট পাশ। এই পাশটা হলো ক্রেডিট পাশ। আচ্ছা, এখানে লাভ লোকসানেও এটা হলো ডেবিট পাশ, আর এটা হলো ক্রেডিট পাশ। যেবা তুমি যখন কথা বলবা তখন শুধুমাত্র মাইকটা আনমিউট করবা। হ্যাঁ, সবাই সবার জন্য, শুধুমাত্র যখন জি কথা স্যার। বলবা তখনই তোমরা মাইকটা আনমিউট করবা। আচ্ছা, তাহলে আমরা কি বলছি জানলাম যে উত্তোলন যদি থাকে সেটা অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব যেটাই থাকুক সেটা ডেবিট পাশে যাবে। এটা আরেকটা হিসাব হলো চলতি হিসাবও থাকতে পারে, চলতি হিসাব যদি থাকে, অনেক সময় চলতি হিসাব আমাদের থাকতে পারে, আমরা অঙ্ক বুঝে সেটা বুঝতে পারবো যে চলতি হিসাব নাকি হিসাব বলছে। ওকে, তাহলে আমরা আবার চলে যাই। যেবা এখন মাইকটা আবার আনমিউট করো। আমরা প্রথম যে লাইনটা মাত্র দেখলাম সেটা আবার দেখি কি বলছে। নগদ উত্তোলন থাকলে অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাবের ডেবিট পাশে যাবে। উত্তোলনটা কিন্তু আমরা কোথায় আনছি? উত্তোলনটা আমরা মূলধন হিসাবের এই যে ডেবিট পাশে নিয়ে আসছি। উত্তোলনটা আমরা কি করছি? উত্তোলনটা আমরা এই যে ডেবিট পাশে নিয়ে আসছি, বাট এটা কিন্তু আমরা যদি দেখি লাভ লোকসান আবন্টনের কোনো পাশেই যায় না। ঠিক আছে, ওকে ঠিক আছে। পরের এটা আমরা একটু দেখে যাওয়া পরও কি বলছে। পণ্য উত্তোলন, অংশীদারগণ পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি বললে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট ক্রেডিট পণ্য উত্তোলন। মানে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যাবে পণ্য উত্তোলন, আর মূলধন বা চলতি হিসাবে ডেবিট পাশে যাবে। যদি অংশীদাররা পণ্য উত্তোলন করে এবং সেটা যদি হিসাবভুক্ত না হয়, তাহলে সেটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যাবে, আবার মূলধন বা চলতি হিসাবে ডেবিট পাশে যাবে। তার মানে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব যেটা আছে, এই লাভ লোকসান আবন্টন হিসাবে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যাবে, এবং
মূলধন হিসাবে বা চলতি হিসাবে ডেবিট পাশে যাবে। তাহলে কোথায় গেল? মূলধন বা চলতি হিসাবে ডেবিট পাশে যায় পণ্য উত্তোলন, এবং একই সাথে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যাবে। কি যাবে? পণ্য উত্তোলন। ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা কি আছে আমরা দেখি। পরেরটা পড়ো যেমন। পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়েছে বললে লাভ লোকসান আবন্টন হিসাব যাবে না, যাবে না। মূলধন বা চলতি হিসাব নগদ উত্তোলনের সাথে। আচ্ছা, যদি কোনো অংশীদার পণ্য উত্তোলন করে এবং সেইটা হিসাবভুক্ত হয়ে গেছে, হিসাবভুক্ত হয়ে গেছে বা ধরা হয়েছে যদি বলে, তাহলে বুঝতে হবে এটা লাভ লোকসান আবন্টন হিসাবে চলে গেছে। কোনো আইটেম যদি হিসাবভুক্ত হয় তাহলে সেটা নতুন করে আর আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে নিব না, শুধুমাত্র চলতি হিসাবে নেব। অর্থাৎ বিষয়টা কিরকম আমরা দেখি। এখানে যাবে না, পণ্য উত্তোলন এখন এখানে যাবে না। কেন যাবে না? কেন যাবে না? কারণ হলো এটা হিসাবভুক্ত হয়ে গেছে। যদি কোনো আইটেম হিসাবভুক্ত হয়ে যায় সেটা আমাদের এই লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, বাট সেটা কিন্তু আমাদের এই মূলধন হিসাবে যাবে যদি কোনো আইটেম হিসাবভুক্ত হয়। ওকে, আমরা নেক্সট আইটেমে চলে যাই। আচ্ছা, এইটা পড়বে জিতেন। জিতেন, আমরা জিতেন মাইকটা আনমিউট করে। জিতেন, তুমি উত্তোলনের সুদ নিয়ে আলোচনা শুরু করো। কোন তারিখে টাকার সেই তারিখ হিসাব হবে 1 অক্টোবর বললে 3 মাসের 12/3, 1 এপ্রিল বললে 9 মাসের 12/9 হবে। অর্থাৎ উত্তোলনের সুদ যদি কোনো তারিখ থাকে, উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি কোনো তারিখ থাকে, উত্তোলনের সুদটা আমরা সেই তারিখ অনুযায়ী ধরবো। যেমন যদি বলে 1 অক্টোবর, 1 অক্টোবর যদি বলে তাহলে উত্তোলনের সুদ হবে 3 মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। 3 মাস হবে উত্তোলনের সুদ যদি 1 অক্টোবর বলে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা গুণ 3 ভাগ 12 দেব। আর যদি 1 এপ্রিল বলে, যদি 1 এপ্রিল বলে, উত্তোলনের তারিখ যদি 1 এপ্রিল বলে, সেক্ষেত্রে হবে 9 মাস। 1 এপ্রিল বললে কি হবে? 9 মাস, কারণ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 9 মাস হয়। আর উত্তোলনের সুদটা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে যাবে, আবার মূলধন হিসাবে ডেবিট পাশে যাবে। নেক্সট জিতেন। কোন তারিখ না থাকলে অর্ধেক হবে, মানে 1 বছর অঙ্কের বেলায় 12/6 সমান সমান 1/2 মাস। 6 মাসের ক্ষেত্রে 3/6 সমান সমান 1/2, 2/1 মাস হবে। রাইট, মানে উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি তোমার কোনো তারিখ না থাকে, কোনো তারিখ নাই, সেক্ষেত্রে আমাদের উত্তোলনের সুদ যেটা বের হবে পার্সেন্টেজ ধরার পর আমরা সেটাকে অর্ধেক করে দেব। যেমন আমি একটু উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। ধরো তোমার প্রশ্নে উত্তোলনের সুদ আমাদেরকে ধরতে হবে, তোমাকে উত্তোলনের সুদ ধরতে বলছে। তো ধরো উত্তোলন আছে 2000 টাকা, আর উত্তোলনের সুদের পার্সেন্ট আছে ধরো 10%, আর কোনো তারিখ নাই। উত্তোলনের সুদের কোনো তারিখ নাই, কিচ্ছু বলে নাই। যদি কিছু না বলে তাহলে আমরা যে কাজটা করব, অর্ধেক ধরবো। কিছুই যদি না বলে সেক্ষেত্রে আমরা কি করব? অর্ধেক ধরবো, অর্থাৎ যা আসবে সেটার অর্ধেক ধরবো। এখানে উত্তোলনের সুদ তোমার 2000 আসবে, বাট আমরা ধরবো কত? 1000, আমরা অর্ধেক ধরছি। অর্থাৎ উত্তোলনের সুদের কোনো তারিখ না থাকলে যা থাকবে সেটার আমরা পার্সেন্টেজ করার পর অর্ধেক ধরবো, কোনো তারিখ যদি না থাকে। নেক্সট জিতেন। প্রতি মাসের প্রথম বললে 6.5 মাস বা 2/1 হবে। 13/2। 13/2। হ্যাঁ, উত্তোলনের ক্ষেত্রে যদি বলে উত্তোলনটা হয়েছে প্রতি মাসের শুরুতে, যদি প্রতি মাসের শুরুতে বলে তাহলে 6.5। মনে রাখবা,
প্রতি মাসের শুরুতে বললে 6.5, যদি বলে প্রতি মাসের শেষে, উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি বলে উত্তোলনটা প্রতি মাসের শেষে হয়েছে তাহলে হবে 5.5, শুরুতে বললে 6.5, শেষে বললে 5.5, আর যদি প্রতি মাসেই বলে অথবা প্রতি মাসের প্রথমে যদি উত্তোলনের সুদ ধরতে বলে উত্তোলন হয়েছে সেক্ষেত্রে হবে 6। তো এই 3টা তারিখ তোমরা মনে রাখবা। প্রতি মাসের প্রথমে বললে 6.5, প্রতি মাসে বললে 6, আর প্রতি মাসের শেষে বললে 5.5। এখানে মাসের প্রথমে বলা আছে, এটা ভুল, এটা ভুল আছে, এটা ভুল। আচ্ছা, আমি আবারও বলতেছি, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি বলে প্রতি মাসের শুরু বললে উত্তোলনের সুদ ধরবো 6.5, শেষে বললে হবে 5.5, আর যদি বলে প্রতি মাসে তাহলে হবে 6, আর যদি বলে যে 2 মাস পর পর উত্তোলন হয়েছে তাহলে হবে 2.5, আর যদি বলে 3 মাস পর পর উত্তোলন করা হয়েছে সেক্ষেত্রে উত্তোলনের সুদ হবে 1.5। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, উত্তোলনের সুদের ক্ষেত্রে প্রতি মাসের শুরু বললে 6.5, উত্তোলন প্রতি মাসের শেষে বললে সুদ ধরার ক্ষেত্রে ধরবো 5.5, শেষে বললে 5.5, আর যদি বলে প্রতি মাসের মাঝামাঝি বা প্রতি মাসে যদি বলে সেক্ষেত্রে হবে 6, প্রতি 2 মাস পর পর বললে সুদ হবে 2.5, আর প্রতি 3 মাস পর পর বললে উত্তোলনের সুদ হবে 1.5। আশা করি এটা তোমরা বুঝতে পারছো উত্তোলনের সুদের ক্ষেত্রে। তো এখন আমরা চলে যাই পরের কি আছে দেখি। আচ্ছা, এখন প্রমি, আমরা এখন বেতন সম্পর্কে আলোচনা করব, বেতনের আইটেম নিয়ে, বেতনের বিষয়ে আমরা একটু জানবো, বেতনটা কখন আমরা অন্তর্ভুক্ত করব, কখন অন্তর্ভুক্ত করব না। প্রমি আমাদের সাথে কি নাই? জি স্যার। হ্যাঁ, শুরু করো। খুব গুরুত্বপূর্ণ। বেতন ডেবিট করা হয়েছে, ডেবিট করার পর চার্জ করার পরে, বাদ দেওয়ার পরে, হিসাবভুক্ত করার পর, সমন্বয় করার পরে, লিপিবদ্ধ করার পর ইত্যাদি থাকলে বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, শুধু মূলধন অথবা চলতি হিসাবে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা ভালো করে সবাই খেয়াল করো। যদি বেতন সম্পর্কে এই কথাগুলো থাকে যে বেতন ডেবিট করা হয়েছে, বেতন চার্জ করা হয়েছে, বেতন বাদ দেওয়া হয়েছে, বেতন হিসাবভুক্ত হয়েছে, বেতন ধরা হয়েছে, বেতন লিপিবদ্ধ করা হয়েছে, এই সকল কথা থাকলে ওই বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, মূলধন হিসাবে যাবে। তো বিষয়টা কিরকম আমি বোঝানোর জন্য তোমাদের এখানে দেখাই দিচ্ছি যে তোমাকে যদি প্রশ্নে বলে যে নরমালি আমরা জানি কি বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যায়, এটা আমরা জানি, বেতন নরমালি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যায়, এটা আমরা নরমালি জানি যে এটা সাধারণত হয়। বাট কোনো কারণে যদি বলে যে বেতনটা ডেবিট করা হয়েছে, বেতন চার্জ করা হয়েছে, বেতন ধরা হয়েছে, সেক্ষেত্রে এই বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না। তখন এই বেতনটা কি লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না। তো এই কথাগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বেতন আমাদের আসতো, কিন্তু এখন আমরা বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে নিতে পারবো না, এই বেতনটা আসবে না ক্রস। কেন? কারণ বেতন হিসাবভুক্ত করা হয়েছে। বাট বেতন কিন্তু ঠিকই অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে ঠিকই বসবে। বেতন ডেবিট হোক চার্জ হোক, সেই বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, বাট এই বেতনটা ঠিকই মূলধন হিসাবে যাবে যদি বেতন ডেবিট করা হয়। নেক্সট প্রমি। জি স্যার। অংশীদারগণ যদি বেতন উত্তোলন করেছে অথবা নগদে বেতন গ্রহণ করেছে অথবা তুলে নিয়েছে বললে তা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, তবে মূলধন অথবা চলতি হিসাবে যাবে না।
এটা তাহলে উল্টা উল্টা ঘটছে না প্রমি, বলো আগেরটার উল্টা হয়েছে না এখানে? অর্থাৎ আগেরটা কি ছিল, আগের ঘটনাটা ছিল যে লাভ লোকসান আবন্টন হিসাবে যাইতো বাট মূলধন হিসাবে যাইতো না। কখন? যখন বেতনটা হিসাবভুক্ত হয়ে গেছে, মানে লাভ লোকসান আবন্টন হিসাবে ধরা হয়ে গেছে। বাট এখন এটা উল্টা দেখতেছি, অর্থাৎ অংশীদাররা যদি তাদের নিজেদের বেতন উত্তোলন করে নেয়, কোনো অংশীদার যদি তাদের বেতন নগদে গ্রহণ করে নেয় বা তাদের বেতন নিয়ে নিয়েছে এরকম যদি বলে, সেই বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, বাট যার যার মূলধন হিসাবে যাবে না। তো অর্থাৎ তখন এই যে বেতনটা যেটা আমরা মাত্র দেখলাম, এই ঘটনাটা এখন উল্টা ঘটবে। কিভাবে উল্টা ঘটবে আমি তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। যদি কারো বেতন কোনো অংশীদার তুলে নেয়, অংশীদারগণ তাদের নিজেদের বেতন তুলে নিয়েছে, কোনো অংশীদার তার বেতন উত্তোলন করে নিয়েছে, এরকম যদি থাকে তাহলে লাভ লোকসান আবন্টনে ঠিকই যাবে, বাট এই বেতনটা তখন আর মূলধন হিসাবে যাবে না। এই বেতনটা তখন আর কি মূলধন হিসাবে যাবে না, কারণ অংশীদার তার বেতন নিয়ে নিয়েছে, অংশীদার তার বেতন গ্রহণ করে ফেলেছে। এই কারণে বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না, বাট লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, বাট মূলধন হিসাবে যাবে না, কারণ তাদের ভাগের টাকা তারা উঠাই নিয়ে নিয়েছে। নেক্সট প্রমি। জি, ক খ দুই রকমের তথ্য থাকলে বেতন কোথাও যাবে না। অর্থাৎ বেতনের ব্যাপারে যদি দুইটাই তথ্য থাকে, অর্থাৎ ক নাম্বারের যে বেতন ডেবিট হয়েছে এটাও বলা থাকে উদ্দীপকে, একই সাথে যদি বলা থাকে যে অংশীদাররা তাদের বেতন তুলেও নিয়েছে, অর্থাৎ বেতন ডেবিটও হয়েছে এবং অংশীদাররা তাদের বেতন তুলেই নিয়েছে, অর্থাৎ এইটা তখন কোথাও যাবে না। তখন এই বেতনটা কোথাও যাবে না। কারণ এই বেতনটা লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে না। কেন যাবে না? কারণ অংশীদারদের বেতন ডেবিট করা হয়েছে। একই সাথে এই বেতনটা মূলধন হিসাবেও যাবে না, কারণ যার যার বেতন তারা নিয়ে নিয়েছে। নেক্সট। যদি কারো বেতন অন্য অংশীদারের উপর চার্জ করা হয় তবে সংশ্লিষ্ট অংশীদার এর মূলধন অথবা চলতি হিসাবের ডেবিট পাশে তা যাবে। আচ্ছা, একজনের বেতন যদি আরেকজনের উপরে চার্জ করা হয়, কিরকম বিষয়টা আমরা একটু দেখি, তাহলেই বুঝতে পারবা। ধরো এখানে আমাদের বেতনের কথা, এখানে বেতন মনে করো আছে দুইজন অংশীদার, ধরো ক 12,000 টাকা, খ 4,000 টাকা আর গ 6,000 টাকা। তবে প্রশ্ন হইল এই ক্ষয়ের বেতনের 2,000 টাকা খ দেবে, গ যে 6,000 টাকা বেতন পাবে গ এর বেতনের 2,000 টাকা কে দেবে? খ। যদি এরকম প্রশ্নে দেওয়া থাকে যে গ যে 6,000 টাকা বেতন পাবে, গ এর বেতনের 2,000 টাকা খ এর থেকে দেওয়া হবে, তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে খ গ কে বেতন দেবে। তো এরকম যদি কথা আমাদের প্রশ্নে থাকে যে একজন অংশীদারের বেতন আরেকজন অংশীদারের উপরে চার্জ করা হবে, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা বেতনটা যখন মূলধন হিসাবে লিখবো, তখন আমরা যে কাজটা করব, মূলধন হিসাবে আমরা ঠিকই লিখবো এখানে বেতন ক খ গ তিনজনেরটারই লিখবো, কিন্তু গ এর বেতনের 6,000 টাকার ভিতরে যেহেতু খ দিয়েছে, তার মানে খ এর কাছ থেকে 2,000 টাকা বেতন কাটা যাবে, খ এর বেতন 2,000 টাকা কাটা যাবে। তার মানে আমরা এখানে ডেবিট পাশে যদি লিখি, ডেবিট পাশটা হলো অংশীদারদের টাকা কমে যায়, আর ক্রেডিট পাশটা হলো অংশীদারদের টাকা যোগ হয়। ক্রেডিট পাশ মানে হলো অংশীদারদের প্রাপ্তি পাশ, আর ডেবিট পাশ মানে হলো অংশীদারদের হিসাব থেকে টাকা কাটা হয়, প্রদান করা হয়। তার মানে গ কে বেতন প্রদান করছে কে? শুধুমাত্র খ। তার মানে খ থেকে আমরা 2,000 টাকা বেতন কেটে নেব,
এই 2000 টাকা বেতনই আবার কি হয়েছে, খ গকে দিয়েছে। তার মানে ক্ষয়ের ডেবিট পাশে 2000 টাকা বসানো মানে হলো ক্ষয়ের কাছ থেকে 2000 কাটা গেল এবং এই টাকাটাই গকে দেওয়া হলো। ওকে, আচ্ছা এরপর আমি বলবো নওশিন যদি থাকো, নওশিন একটু মাইকটা আনমিউট করো। জি স্যার। আচ্ছা, ঋণের সুদ নিয়ে আমরা এখন আলাপ করব। ঋণের সুদ, ঋণের সুদটা কখন, ঋণের সুদটা কখন যায় কখন যায় না। হ্যাঁ শুরু করো। আচ্ছা, ঋণের সুদ ক, ঋণের সুদের হার থাকলে 6% ধরতে হবে। আচ্ছা, ঋণের সুদের হার না থাকলে 6% ধরতে হবে। ঋণের সুদের হার যদি না থাকে, সব সময়ের জন্য ঋণের সুদের হার যদি না থাকে আমরা এটা 6% ধরবো, এটা নিয়ম। ঋণের সুদ কোনো পার্সেন্ট দেওয়া নাই, না থাকলেও আমরা 6% ধরবো। তো এখান থেকে একটা মনে রাখার একটা সহজ সিস্টেম হলো, তুমি যদি ভুলে যাও তাহলে মনে রাখবা যে ঋণের সুদ নিয়ে 6-9 করা যায় না, এটা জাস্ট মনে রাখবা। ঋণের সুদ নিয়ে 6-9 করা যায় না, এটা জাস্ট মনে রাখবা, তাহলে আর ভুলবা না। ঋণের ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধে 6-9 করা যায় না, তার মানে ঋণের সুদ সবসময়ের জন্য 6% হবে। নেক্সট, খ, সাধারণত ঋণের সুদ মূলধন হিসেবে যায় না, তবে স্থায়ী পদ্ধতিতে অঙ্ক করলে চলতি হিসাব যাবে। যদি ঋণ হিসাব প্রস্তুত করতে বলে তবে নির্দিষ্ট অংশীদারের ঋণ হিসাব ক্রেডিট দিকে যাবে। নেক্সট, গ, ঋণের সুদ অবশ্যই লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, তবে চার্জ অথবা ডেবিট করা যাবে না। ঋণের সুদ সবসময়ের জন্য লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে। ঋণের সুদ সবসময়ের জন্য লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, এটা নিয়ম। তো যেটা তোমাদেরকে বললাম যে ঋণের সুদ সবসময় লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, আর এটা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যাবে, এটা নিয়ম। আর ঋণের সুদের যদি কোনো পার্সেন্টেজ না থাকে, ধরো ঋণ আছে 50,000 কিন্তু ঋণের সুদের কোনো পার্সেন্টেজ নেই, না থাকলেও এটা নিয়ম যে ঋণের সুদের সবসময় এটা 6% হবে, এটা নিয়ম। ঠিক আছে, এটা নিয়ম, সবসময়ের জন্য এটা 6% হবে। তো ঋণের সুদ এখানে বসবে, ধরো 3,000 টাকা এখানে আসে, ঠিক আছে। তো ঋণের সুদ সবসময় লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, তবে ঋণের সুদটা যদি অঙ্কটা আমরা এরকম করি, অঙ্কটা যদি চলতি মূলধন হিসাবে হয় তখন এই ঋণের সুদটা আমাদের এখানে বসবে, যাবে না, এখানে তখন যাবে না। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ঋণের সুদ সবসময়ের জন্য লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, সবসময়ের জন্য ঋণের সুদ সবসময়ের জন্য লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে, এটা সবসময় যাবে। বাট অঙ্কটা যদি মূলধন হিসাব করতে বলে সেক্ষেত্রে ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে যাবে না। বাট অঙ্কটা যদি চলতি হিসাবে থাকতো, মূলধন হিসাব না বলে যদি অঙ্কটা চলতি হিসাবে থাকতো, তাহলে এই ঋণের সুদটা এই চলতি হিসাবে তখন আসতো, ঋণের সুদটা তখন চলতি হিসাবে আসতো। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, যে ঋণের সুদ আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ঠিকই যাবে, বাট ঋণের সুদটা যদি মূলধন হিসাবে বলতো তখন মূলধন হিসাবে ঋণের সুদ যায় না, বাট চলতি হিসাবে ঋণের সুদ যাবে, চলতি হিসাবে ঋণের সুদ যাবে। এই ছিল ঋণের সুদ নিয়ে আলাপ। আরেকটা হলো ঋণের সুদ অনেক সময় লাভ লোকসান আবন্টনেও না যেতে পারে। কখন? যদি বলা হয় ঋণের সুদ চার্জ হয়ে গেছে, ঋণের সুদ ধরা হয়েছে, ঋণের সুদ ডেবিট হয়েছে, ঋণের সুদ হিসাবভুক্ত হয়েছে। ডেবিট হয়েছে মানে কি, এটা তো ডেবিট পাস, তো একবার ডেবিট হয়ে গেলে সেই আইটেম আর ডেবিট পাশে যায় না লাভ লোকসান আবন্টন হিসাবে। একটু আগে যেমন আমরা বেতনের কথা বলছিলাম যে বেতন একবার ডেবিট হয়ে গেলে সেই বেতন আর লাভ লোকসান আবন্টন হিসাবে যায় না, ঠিক একইভাবে ঋণের সুদ যদি একবার ডেবিট হয়, চার্জ হয়, হিসাবভুক্ত হয়, সেক্ষেত্রে লাভ লোকসান আবন্টন হিসাবে সেই ঋণের সুদ হবে না।
তো এটা ছিল ঋণের সুদ নিয়ে আলাপ। আচ্ছা, নেক্সট তাইয়েব, মাইকটা আনমিউট করে বাবা দ্রুত বলো। ভাড়া, মাসিক ভাড়া লাভ লোকসান আবন্টনে যাবে, তবে তা নগদ গ্রহণ করলে মূলধন চলতি হিসাবে যাবে না। তোমরা তো বুঝতেই পারতেছো, কোনো অংশীদার যদি তার নিজের ভাড়া নিজে গ্রহণ করে বা কোনো অংশীদার তার ভাড়া যদি সে উত্তোলন করে, অর্থাৎ এটা বেতনের মতো, কোন অংশীদার যদি তাদের নিজের বেতন উঠাই নেয়, উত্তোলন করে, গ্রহণ করে, সেটা মূলধন হিসাবে যায় না। মূলধন হিসাব হলো অংশীদারদের নিজেদের হিসাব। কোন অংশীদার যদি মূলধন বন্টনের আগেই, মুনাফা বন্টনের আগেই বা তার মূলধন হিসাবে নেওয়ার আগেই যদি তার ভাগের বেতন গ্রহণ করে, উত্তোলন করে, নিয়ে নেয়, তুলে নেয়, সেই বেতন বা ভাড়া অংশীদারদের মূলধন হিসাবে তার ঘরে যাবে না, বাট লাভ লোকসান আবন্টন হিসাবে যাবে। নেক্সট, অগ্রিম ভাড়া লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যাবে এবং মূলধন বা চলতি হিসাবে যাবে না, যেহেতু অগ্রিম উত্তোলন করা হয়েছে। অগ্রিম ভাড়া যদি থাকে সেটা সম্পদ, ভাড়া ব্যয় অগ্রিম করা হলে সেটা সম্পদ হয়। আর আসো হলো ক্রেডিট পাস, বেডা হলো ডেবিট পাস। বিগত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যয় এবং দায় যায় লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে, আর আয় এবং সম্পদ যায় লাভ লোকসান আবন্টন হিসেবে ক্রেডিট পাশে। তো অগ্রিম ভাড়া যদি থাকে সেটা লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে, ক্রেডিট পাশে যাবে, বাট চলতি হিসেবে যাবে না, কারণ এটা গ্রহণ হয়েছে এই কারণে। নেক্সট, রাব্বি হাসান রুবেল। জি স্যার। কমিশন কমিশন ধরতে বলে যে কোনো সমন্বয় সাধারণের পরবর্তী মুনাফা এর উপর, তবে নেট লাভের উপর কমিশন ধার্য হবে। তবে যদি স্পষ্টভাবে বন্টনযোগ্য মুনাফার উপর ধরতে বলে, তবে সকল সমন্বয় করার পর বন্টনযোগ্য মুনাফার উপর কমিশন ধরব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো। যদি আমাদেরকে বলে যে কমিশন ধরতে হবে, কোন রকম সমন্বয় করার দরকার নাই, কোনো আইটেম বাদ দেওয়ার দরকার নাই, জাস্ট মুনাফার উপর ধরতে বলে, তাহলে আমরা আমাদের প্রশ্নে একটা নিটলাভ কিন্তু দেওয়া থাকে। খেয়াল করবা, আমরা যে গত ক্লাসে একটা অংশীদারি ব্যবসার উপর একটা উদ্দীপক সমাধান করছি, একেবারে শেষে কিন্তু বলে যে 2018 সালে 31শে ডিসেম্বর তারিখে এই ব্যবসায়ের নিটলাভ ছিল এত টাকা। যদি অংশীদারদের কমিশন ধরতে বলে যে কোনো সমন্বয় সাধন করার আগের নিটলাভের উপরে বা আগের মুনাফার উপরে, তখন আমরা সরাসরি উদ্দীপকে যে নিটলাভ দেওয়া থাকবে সেই নিটলাভের উপরে আমরা কমিশন ধরব। তো এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, যে নিটলাভ, আমরা সেই নিটলাভের উপরে কমিশনটা ধরব। তবে স্পষ্টভাবে যদি বলে যে বন্টনযোগ্য মুনাফার উপরে ধরতে বলে, তাহলে আমাদের যে বন্টনযোগ্য যে মুনাফাটা বের হবে, আমি আবার বলতেছি, বন্টনযোগ্য মুনাফা বলতে কোনটা বোঝাচ্ছে তোমরা খেয়াল আছে মনে হয় যে এইখানে আমরা কি করতাম, মোট যোগফল বের করতাম, ওইখান থেকে আমরা এই পাশের আইটেমগুলো বাদ দিতাম। বাদ দেওয়ার পর তোমাদের মনে আছে কিনা, এখানে আমরা বের করতাম মুনাফার অংশ নামের একটা আইটেম বের করতাম, যেটা আমরা অংশীদারদের ভিতরে ভাগ করে দিতাম। এখানে একটা বের করতাম না, ক ক খ ক খ গ, তিনজনের ভিতরে আমরা মুনাফা ভাগ করতাম। তো এখানের যে মুনাফাটা আমাদের বের হয়, এই যে মুনাফাটা, এখানের যে মুনাফা যেটা আমরা বের করি, অর্থাৎ সকল এখানে যত আমাদের আয় আছে, সকল আয় থেকে সকল ব্যয় বাদ দেওয়ার পর ঠিক এইখানটায় আমরা যে মুনাফাটা বের করি, এটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা। তো আমাদের যদি এরকম স্পষ্টভাবে বলে দেয় যে বন্টনযোগ্য মুনাফার উপরে কমিশন ধরতে বলছে, সেক্ষেত্রে আমরা বন্টনযোগ্য মুনাফার উপরে কমিশন ধরবো। কিভাবে ধরবো? বন্টনযোগ্য মুনাফা গুণ কমিশনের হার গুণ 100%। কিভাবে সেটা ধরবো? এখানে দেওয়া আছে, বন্টনযোগ্য যে মুনাফাটা আমরা বের করব সেটার উপরে সরাসরি কমিশনের হার ধরবো। অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা বের হয়েছে 15,000, তাহলে 15,000 গুণ 5%, যদি 5% থাকে, যদি থাকে 10%, তাহলে কি করব, 15,000 গুণ 10%, যেটা থাকবে। বাট যদি আমাদের এইটা না বলে
অন্য কোনো কথা বলা থাকে। কিরকম সেই অন্য কথাটা? যদি কমিশন বাদ দেওয়ার পরবর্তী মুনাফার উপর কমিশন ধরতে পারে, কমিশন বাদ দেওয়ার পরবর্তী শব্দটা কিন্তু খেয়াল করো কি বলছে এখানে, একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা তোমরা একটু মনে রাখো। কমিশন বাদ দেওয়ার পরবর্তী মুনাফার উপরে কমিশন যদি ধরতে পারে। আগে কিন্তু বলছিল পূর্ববর্তী, যদি বলে পূর্ববর্তী মুনাফার উপরে কমিশন, সেক্ষেত্রে সরাসরি কিন্তু পার্সেন্টেজ ধরবো। বাট যদি বলে কমিশন ধার্য করার বা কমিশন বাদ দেওয়ার পরবর্তী মুনাফার উপরে কমিশন ধরো, এরকম যদি কোনো আইটেম থাকে, তখন আমরা কি করব? যদি এরকম আইটেম আমাদের থাকে, সেক্ষেত্রে আমরা কমিশন ধরব কিভাবে? যে কোনো ধরনের সুদ, বেতন, কমিশন চার্জ করার পরবর্তী যে মুনাফাটা আমাদের বের হবে, অর্থাৎ সকল কিছু বাদ দেওয়ার পর আমাদের যে মুনাফার অংশটা বের হবে, সকল কিছু অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর যে মুনাফার অংশটা বের হবে, সেটাকে আমরা জাস্ট কি করব? যেই পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ দিয়ে গুণ দেব এবং নিচে সেই পার্সেন্টেজটা আবার যোগ করে দেব। বিষয়টা কিরকম আমি তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ তখন লেখাটা কিরকম থাকবে আমি সেটাই এখন লেখাই দিচ্ছি। কমিশন বাদ দেওয়ার পরবর্তী নিট লাভের উপরে 10% কমিশন ধার্য হলো। কথাটা কিরকম আছে? কমিশন বাদ দেওয়ার পরবর্তী নিট লাভের উপরে 10% কমিশন ধরা হলো। এখানে নিট লাভ আছে 50,000, বা আমরা বন্টনযোগ্য মুনাফা বের করছি 50,000। এইটা এখন কি করব? যেহেতু এখানে পরবর্তী বলছে, তাই আমরা 10% গুণ 10% দেব, এবং ভাগ দেব 110। আমি আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা ভালো করে খেয়াল করো, কারণ এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে এবং তোমরা এটা ভুল করো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, কমিশন বাদ দেওয়ার পরবর্তী নিট লাভের উপরে কমিশন ধরতে পারছে। পরবর্তী যদি বলে, তাহলে পার্সেন্টেজটা নিচে আবার কি হয়ে যাবে? যোগ হয়ে গেছে। পার্সেন্টেজটা কিন্তু নিচে যোগ হয়ে গেছে। যদি 5% থাকতো, গুণ 5 ভাগ 105 হইতো। কথাটা হলো পরবর্তী যদি বলে। আর এই কথাটা যদি পরবর্তী না বলে যদি এরকম বলতো, কমিশন ধার্য করার পূর্ববর্তী নিট লাভের উপরে 10% কমিশন ধার্য করা, তখন আমরা কি করতাম? সরাসরি 10% দিতাম। যদি পূর্ববর্তী বললে সরাসরি পার্সেন্ট, আর পরবর্তী বললে নিচে ওইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের আলোচনা। আচ্ছা, এখন তোফা, আচ্ছা এখন কে বলবে? সিয়াম, দ্রুত বলো, আমাদের 1 মিনিট সময় আছে, সময় খুব কম, দ্রুত বলো সিয়াম। জি স্যার। দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। স্যার মুনাফার অংশ এটা না স্যার? দ্রুত বলো। মূলধন যদি 1 জানুয়ারিতে মূলধন ছিল এরকম বলে, তবে মূলধন হিসাব ব্যালেন্স বিডি হবে। যদি বলে এত টাকা নিয়ে অথবা এত টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম, তখন নগদ হিসাব হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো, এটা বোঝানোর কিছু নাই। এরপর আসো মুনাফার অংশ। যদি মুনাফা অংশ বন্টনের কোনো নির্দেশনা দেওয়া না থাকে, তাহলে সমানভাবে ভাগ করব। 2 জন অংশীদার হলে 50-50, 3 জন অংশীদার হলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের